বিশেষজ্ঞরা এই ম্যাচকে বলেছিলেন ফাইনালের আগে ফাইনাল। এই সেমিফাইনাল ম্যাচ ঘিরে হাইপ ছিল তুঙ্গে, কিন্তু ফ্রান্সের মতো এক শক্তিশালী দল যেভাবে কাল ধরাশায়ী হলো তা কি কল্পনা করা গেছিল? আর স্পেন যে ফুটবলটা খেললো তাতে কোথাও ফাইনালে কি 2010-এর আরেকটা রিপ্লে আমরা দেখতে পাবো? আমরা অপেক্ষায় থাকবো এমনই একটা ফাইনালের জন্য। তার আগে আজ দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে, সেদিকেও আমাদের নজর থাকবে। তবে গতকালের ম্যাচ নিয়ে আমরা একটু আড্ডা দেবো, আমরা যেভাবে ফুটবল আড্ডা দিই, বিশ্বকাপ ফুটবলের আড্ডা গত কয়েকদিন ধরে যেভাবে আমরা দিচ্ছি। আর আমার সঙ্গে রয়েছেন আমার দুই সতীর্থ, সাংবাদিক রূপক মিশ্র এবং সৌভিক বন্দ্যোপাধ্যায়। আমি রূপকের কাছেই প্রথম আসি। কি ফুয়েন্তে ট্যাকটিক্যাল লড়াইয়ে শেষ হাসলো ফুয়েন্তে বলবে? আমি গতকালের ম্যাচ দেখে মনে হচ্ছিল কোথাও যেন এটা সেই ওই সংস্করণ, মানে তিকি তাকার ওই সংস্করণ, এটা যেন আর একটা ফাস্ট সংস্করণ। যেভাবে বল দেওয়া নেওয়া করে খেলা, এত স্মুথ একটা খেলা খেললো স্পেন, দলগত একটা সংগতিও বোধহয় কোথাও। আমার মনে হয় যে কালকের ম্যাচের যে সমস্ত ভবিষ্যৎবাণী আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলো বা বিভিন্ন পত্রপত্রিকাতে, সকলেই কিন্তু খেলাটাকে 50-50 বলে দেখে দিয়েছিলেন। মানে ফ্রান্সও জিততে পারতো, কারো কারো মতে স্পেনও জিততে পারতো। কিন্তু কালকের ফলাফলটা একদিক থেকে অবিশ্বাস্য এই কারণে যে ফ্রান্স হেরে বিদায় নিয়েছে, তারা বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল, তারা বিদায় নিয়েছে, এইটা আমার মতে অবিশ্বাস্য নয়। আমার মতে অবিশ্বাস্য হচ্ছে যে কায়দায় তারা আত্মসমর্পণ করলো। তুমি তোমার ইন্ট্রোতে বললে একটা খুব সুন্দর শব্দ বলেছো, ধরাশায়ী। আক্ষরিক অর্থে ফ্রান্স ধরাশায়ী হয়েছে, এবং এটা অবিশ্বাস্য আরও একটা বড় কারণে যে চলতি বিশ্বকাপে মাত্র 2টো গোল খেয়েছিল ফ্রান্স এখনো পর্যন্ত। কাল একটা ম্যাচে 2 গোল খেয়ে তারা বিদায় নিয়েছে। সম্ভবত টানা 16টা, এর আগের ম্যাচগুলোতে 16টা গোল করেছে টানা। বিশ্বকাপের নকআউটে 10টা ম্যাচে তারা অপরাজিত ছিল, যদি আমরা শুট আউটটা বাদ দিই। তো আমার মতে যে কায়দায় তারা আত্মসমর্পণ করলো সেটা একদিক দিয়ে অবিশ্বাস্য। এবং আমার মনে হয় অনেকেই হয়তো স্পেনের বেশ কিছু পরিসংখ্যানগত হিসেবটা হয়তো মাথায় রাখেননি। তার কারণ হচ্ছে স্পেন এই মুহূর্তে ইতালির সঙ্গে একই আসনে আছে, টানা 37টা ম্যাচ সম্ভবত তারা অপরাজিত। আর একটা ম্যাচ যদি জিতে যায়, ফাইনাল যদি জিতে যায়, সেই রেকর্ড কারণেই আর্জেন্টিনা রেকর্ডটা ভাঙলো 37 এখন দাঁড়িয়ে ইতালির আছে টানা 37টা ম্যাচ। এইবার যদি ফাইনাল জিতে গেল, তার মানে 38 হয়ে তারা অপরাজিত থাকলো, এবং এটা অবিশ্বাস্য একটা রেকর্ড, মানে ভাবা যায় না। এবং 38 গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, যে কায়দায় তারা খেলছে। এবং তুমি এবার যে পয়েন্টে এলে যে দেলা ফুয়েন্তের যে রণকৌশলটা, আমার মনে হয় দেলা ফুয়েন্তে কিছু করেননি, ভুল করেছে দিদিয়ের দেশো। আমার মনে হয় দিদিয়ের দেশো স্পেনকে বুঝতে, স্পেনকে যাচাই করতে, স্পেনকে অবজার্ভ করতে বেশ কিছু গলত তার রয়েছে। তার প্রধান কারণ হচ্ছে ফরমেশন। 4-2-3-1 ফরমেশনের দল সাজিয়েছে, কিন্তু মানে আলটিমেটলি ফরমেশনটা দাঁড়ায় গিয়ে 4-2-4-এ। এবারে প্যারাগুয়ের বিরুদ্ধে তুমি এই ফরমেশনে খেলো, তুমি গোল পাবে, কিন্তু স্পেনের বিরুদ্ধে যখন তুমি 4 জন ফরওয়ার্ডকে দাঁড় করিয়ে দিচ্ছ, তার মানে কিন্তু মিডফিল্ডে তুমি নিউমেরিক্যালি ডিসঅ্যাডভান্টেজ একটা কিন্তু তোমার তৈরি হচ্ছে। এবং লক্ষ্য করে দেখো, তুমি যেটা বললে, স্পেনের যেটা ট্যাকটিক্স তিকি তাকার, তার স্তম্ভ, তার ভিত্তি কিন্তু হচ্ছে মিডফিল্ড। ফলে কি হলো, নিউমেরিক্যালি 3v2 3 বনাম 2 এর লড়াই হয়ে গেল। এবং এমবাপে কিন্তু খুব সুন্দর করে একটা কথা বলেছে যে তিকি তাকাকে নির্বিষ করার একটাই কৌশল হচ্ছে ম্যান টু ম্যান মার্কিং। এবং আমরা জানি যে আজ পর্যন্ত অনেক কিছুরই একটা মানে ভাইরাসের কোনো একটা ভ্যাকসিন এখনো বাজারে আসেনি, সেরকম তিকি তাকারও কিন্তু সেই অর্থে কোনো অব্যর্থ ভ্যাকসিন এখনো বাজারে নেই। একমাত্র একজনই করেছিলেন, কিছুটা সফল হয়েছিলেন একটা সিজনে, তিনি হচ্ছেন জোসে মরিনিও। তিনি বার্সেলোনায় যখন ছিলেন পেপ, তাকে নির্বিষ করার জন্য একটা সিজনে খুব ফিজিক্যাল ম্যান টু ম্যান মার্কিং করা, যে একটা বিশেষ ঘরানার ফুটবল খেলেছিল রিয়াল মাদ্রিদ। তারা রেকর্ড 100 পয়েন্টে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং আউট ক্লাস করেছিল, কিন্তু একটা সিজন। তার আগে পর্যন্ত এবং তারপরেও কিন্তু কোনো মহৌষধ কিন্তু এখনো পর্যন্ত না, কেউ নেই। কিন্তু এমবাপে কিন্তু এই যে রহস্যটা জানতো যে ম্যান টু ম্যান মার্কিং ছাড়া কখনো স্পেনকে ফিজিক্যালি ডমিনেট করা অসম্ভব। কিন্তু কাল তো ফ্রি রেখেছিল পুরো কালকে। ওই কারণে কি হলো, 4টে ওদের অফেন্সিভ প্লেয়ার। এবার দেখো, আমাদের কিন্তু আজকে বিভিন্ন আড্ডাতে, চায়ের থেকে বলো, রাস্তায়, বাজার, সব জায়গাতে কিন্তু একটাই আমাদের বিস্ময় যে কি করে 4টে ওদের ফ্রন্টম্যান, ওলিসে, ডেমবেলে, বারকোলা আর এমবাপে, এই 4 জন কিছু করতে পারলো না। আমার প্রশ্নটা, ওরা কিছু করতে পারলো না থেকেও বড় হচ্ছে ওরা কেন খেলাটাকে নিজেদের মতো করে গোছাতে পারলো না। তার কারণ তাদের সাপ্লাই লাইনটা কিন্তু বন্ধ করে দিয়েছে। মিডফিল্ডে রদ্রি যে পারফরমেন্স করেছে,
যে ধরনের পারফরমেন্স করেছে, এবং তুমি দেখো কালকে কিন্তু পেদ্রিকে দরকারই পড়লো না। ফ্যাবিয়ান রুইজ যে পারফরমেন্সটা দেখালো, যাকে আন্ডার 21 থেকে দেখে আসছে দে লা ফুয়েন্তে, নিজের হাতে গড়া একদিক থেকে, সেই প্লেয়ারের উপর বিশ্বাস রাখলে যে কি ফল ফলতে পারে, কালকের সেমিফাইনাল কিন্তু তার একটা মুখ্য উদাহরণ। একেবারেই সেটা মনে হয় এই ট্যাকটিক্যাল যে আউটক্লাস করে দেওয়া দিদিয়ের দেশকে, এটা কিন্তু একটা খুব বড় একটা বার্তা যারা ফাইনালে উঠবে আজকে জিতে তাদের জন্য। আমি সৌভিকের কাছে আসি, ওই ডিগনের ওই লাথি বক্সের ভেতর, ওটাই কি ফ্রান্সকে ছিটকে দিল? তোমার কি মনে হয়? দেখো, ওটা ওই সময় দাঁড়িয়ে কিছু করার ছিল না, কারণ তুমি যদি ওটা ভালো করে আরেকবার দেখো, ওটা আমি বলবো ইয়ামালের একটা বুদ্ধিমত্তার পরিচয় একদম। ঠিক আছে, কারণ যখন কুকুরেয়া বলটা বাড়িয়েছে তখন কিন্তু ইয়ামাল, তুমি দেখবে যে ভিশনে আমরা টিভিতে বা ক্যামেরায় দেখি, ইয়ামাল ছিলই না স্পটে, ছিল না, রাইট। ও বলটাকে ফলো করে পেছন দিয়ে ঢুকেছে। এটাকে আমরা বলতে পারি যে ইয়ামাল কিন্তু পেনাল্টিটা আদায় করে নিয়েছে এক্স্যাক্টলি, এবং বুদ্ধি দিয়ে করেছে। কেন? কারণ ও যখনই দেখলো বলটাও, ও কিন্তু প্রথমেই জানে ও বলটা পাবে না, কিন্তু ও যখনই ডিফেন্ডারের পেছন দিয়ে ঢুকবে বক্সের মধ্যে, জানে যে ডিফেন্ডার বলটা ক্লিয়ার করার জন্য ওকে ওটা করতেই হতো। ওই জন্য কোনো রিয়াকশন ছিল না ডিফেন্ডারে যখন পেনাল্টি দিয়েছে, ওর কোনো রেফারির কাছে গিয়েও এবং তারপরেও কয়েকজন বলছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে বলছে ওটা নাকি আমাদের হাতে লেগেছে। হাতে লাগেনি, এরকম জায়গায় লেগেছে, ওটা হ্যান্ডবল কখনোই নয়। এইবারে যখন ইয়ামাল ঢুকলো তখন কিন্তু অটোমেটিক দেখবে ওর বলটা নেওয়ার ওর কোনো তাগিদ ছিল না, জাস্ট এরকম একটা ঘুরে গেল, যাতে ও জানে যে পাটা আমার গায়ে লাগবে, এখানে আমি পড়বো, আমার পেনাল্টি রিফ্লেক্সেই পাটা ওদিকে আসবে। এইটা একটা বুদ্ধিমত্তার পরিচয়, যেটা বললো যে আদায় করে নেওয়া। আর তারপরে তো ওরিয়াসাবাল তো একটা দুর্দান্ত পেনাল্টি। এবং আমার মনে হয় যেটা যে গোটা ম্যাচেই কিন্তু আমরা যেরকম আলোচনায় বলেছিলাম, আমাদের যে কি বলে আগে যে অনুষ্ঠানটা, যে ফ্রান্সের উইক পয়েন্ট হিসেবে কিন্তু আমরা বলেছিলাম যে লুকা ডিন হচ্ছে ওদের সবচেয়ে কি বলবো যে একটা দুর্বলতম জায়গা, এবং ওই জায়গাটাকে কিন্তু এক্সপ্লয়েট করেছে। কালকে স্পেন কিন্তু ওই জায়গাটাকে কি বলবো যে দুর্দান্তভাবে এক্সপ্লয়েট করেছে, কারণ ইয়ামাল কিন্তু মোটামুটি পুরোটা ম্যাচেই লুকা ডিনকে মোটামুটি নাচিয়েছে এবং আমি বলবো যে এই কারণে কিন্তু আমি দেখলাম আজকে একটা অ্যাথলেটিকের একটা রিপোর্টে, সেখানে কিন্তু সবাই প্রশ্ন তুলেছে যে থিও হার্নান্ডেজের মতো একজন অভিজ্ঞ লেফট ব্যাক থাকতে তুমি কেন ওকে প্রায় 80 মিনিট পর্যন্ত করলে, খেলালে? এটা তো অবিশ্বাস্য ব্যাপার। রেজাল্ট হয়ে গেছে, ততক্ষণে খেলার ভবিতব্য তৈরি হয়ে গেছে। যেই লেফট নিয়ে চিন্তা রয়েছে, আমরা পরে আসবো, একটুখানি আলোচনায় ছুঁয়ে যাবো। গতকাল ডিটেলসে করেছি আমরা আলোচনা। আর্জেন্টিনার ক্ষেত্রেও যেটা রয়েছে, রাইট ব্যাকটা এই রাইট ব্যাক লেফট ব্যাকের সমস্যা, এটা একটা এই দুটো দলের কাছে। আমি তোমার কাছে আরেকবার আসি, সেটা হচ্ছে যে এই রূপকও বলছিল মাঝমাঠের দখল, স্পেন পুরোপুরি মাঝমাঠের দখলটা নিয়ে নিল এবং ফ্রান্সকে মাঝমাঠে কোনো খেলতেই দিল না। এই যে ছোট ছোট পাস নিখুঁত একটা চলছে, মখমলের উপর দিয়ে চলছে। এটা কি, এইটা তো কোচের স্ট্র্যাটেজি তো একটা বড় ব্যাপার। একদমই। দেখো, আমি এইখানে একটাই কথা বলবো যে কালকে যারা আমরা ফুটবল দেখি, ফুটবল প্রেমী, তারা বেসিক্যালি হতাশ হয়েছি। কারণ কালকে আমরা ভেবেছিলাম একটা ইউরো সেমিফাইনাল বা নেশনস লিগের সেমিফাইনালের মতো একটা টান ম্যাচ হবে, এরা অ্যাটাক করবে, এরা ডিফেন্স করবে, এরা আবার কাউন্টার করবে, কিন্তু আলটিমেটলি কালকে সেই রকম ম্যাচটা হয়নি। তুমি যদি দেখো কালকে, আমি বলতে পারবো না ফ্রান্স খারাপ খেলেছে ভালো খেলেছে, কারণ কালকে ফ্রান্স খেলতেই পারেনি। স্পেন জায়গায় দেয়নি। তুমি যে বললে যে মাঝমাঠের দখল, আমার মনে হয় কালকে পুরো গেমটাই কন্ট্রোল করেছে স্পেন। তুমি ডিফেন্সের কথা বলো, তুমি তো বলবো যে গোলরক্ষক যে সুইপার কি একদম, আগের কোনো ম্যাচে তুমি উনাই সিমনকে তুমি ডি বক্সের মাথায় দেখবে না, ও চুপচাপ দাঁড়িয়ে থাকে, ওর কাছে বল যায়, ও 2M পাস করে। কালকে ও 2বার থেকে 3বার ডি বক্সের উপরে উঠে বল ক্লিয়ার করেছে। আর লাস্টে এমবাপে এতটাই ফ্রাস্ট্রেটেড যে ওকে গিয়ে মেরে একটা ইয়েলো কার্ড দেখলাম। আমি তো ভেবেছিলাম রেড কার্ড না হয়ে যায়। ঠিক আছে, এবারে পুরো গেমটাই স্পেন কন্ট্রোল করেছে। আর রূপক যেটা বললো যে 4টে অ্যাটাকার, আমরা তো ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই করছিলাম যে ফ্রান্স একটা আনবিটেন রানার আর ডেভিল টিম, 4 জন অ্যাটাকার, কাকে এগিয়ে রাখবো। আমি যতদিন ফুটবল দেখছি, আমার যতটুকু ফুটবল জ্ঞান, আমি এরকম দেখেছি যে একটা বড় প্লেয়ার একটা ম্যাচে অফ হয়ে গেছে, অনেকে আমরা বলি একে খুঁজে পাওয়া গেল না, এই কোথায় ছিল, একসঙ্গে 4-5টা প্লেয়ার অফ হয়ে গেছে,
এই জিনিস আমি দেখিনি, যেটা আমি কালকের ম্যাচে দেখেছি। এটাই আমি রূপককে জিজ্ঞেস করি যে 16টা গোল করেছিল সেই সময় এর আগের ম্যাচগুলোতে, এমবাপে ডেমলে একের পর একবারে জ্বলে উঠছে, কেউ একটুখানি যদি কম থাকে তো আরেকজন থেকে পুষিয়ে দিয়েছে সেটা। কালকে গোটা টিমটা, এরাও তো মহাতারকা, এদেরও তো একটা তাগিদ থাকার ছিল যে সেমিফাইনাল ম্যাচ ওয়ার্ল্ড কাপে খেলছি, কোথায় এরকম ঘাটতি হলো? ব্যক্তিগত নৈপুণ্য দেখতে পেলাম না ফ্রান্সের। আমাদের কিন্তু প্রি ম্যাচ যে আলোচনাটা হয়েছিল সেখানে কিন্তু আমি একটা খুব মানে জায়গায় বলেছিলাম, মানে আমি দেখেছিলাম একটা জায়গাতে যে বলছে যে এমবাপে ওরকম অর্থোডক্স কোনো স্ট্রাইকার না, এবং ও যখন রিয়াল মাদ্রিদে এলো তখন রিয়াল মাদ্রিদের মধ্যে একটা বেশ কী বলবো মাথা ব্যথার কারণ ছিল যে এমবাপেকে কোন পজিশনে খেলানো হবে, এবং সেই কি বলবো ধরনেরই কিন্তু কোচ আনা হয়েছিল, যে কার্লো অ্যানসেলোত্তি যখন বললো যে না আমি ওকে উইংয়ে খেলবো, কারণ যতদিন পিএসজিতে খেলেছে, যতদিন মোনাকোতে খেলেছে, ও কিন্তু বরাবরের একজন সহজাত, মানে ওর যে কি বলবো যে ইনস্টিংক্ট সেটা হচ্ছে কিন্তু একটা উইং প্লেয়ার। এবারে ওকে যখন তুমি একজন সোলো স্ট্রাইকার করে দিচ্ছ, তার মানে তার যে মোবিলিটি সেটাকে কিন্তু তুমি প্রথমে কাটছাট করে বাদ দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু তার যে ক্যাপাবিলিটি তার 50% তুমি ওখানে মাইনাস ওয়েস্ট করে দিলে। এই বিশ্বকাপে তুমি দেখবে এমবাপে একমাত্র গত রাত ছাড়া এমবাপে প্রতিটা ম্যাচে কিন্তু লেফট উইং, রাইট উইং এবং সেন্ট্রাল তিনটে ভার্টিক্যালে কিন্তু অনবরত কিন্তু সুইচ করেছে। কালকে একমাত্র শেষের দিকের মোটামুটি 10-15 মিনিট ছাড়া ওকে লেফট এবং রাইট কোনো উইংয়ে দেখা যায়নি। এটা একটা অদ্ভুত। শেষের 10-15 মিনিট ও লেফট দিয়ে বারবার পেনিট্রেট করার চেষ্টা করছিল, এবং এইটা কিন্তু গোটা ম্যাচের শুরুতে যদি ও ডিসরাপ্ট করার চেষ্টা করতো, যে বিভিন্ন যে ফুলব্যাক লেফট এবং রাইট তাদের কাছে তো একটা ভিন্ন মাথা ব্যথা হবে। ডেজিরে ডুয়েকে সামলানো এক ধরনের জিনিস, বার্কোলাকে সামলানো এক ধরনের জিনিস, এমবাপেকে সামলানো আরেক ধরনের জিনিস, ব্যতিব্যস্ত থাকতো। ওরা নিজেদের পজিশনে ফিক্স থাকলো, মানে সেই ডেমবেলের উপর কাজ থাকলো, তুমি গিয়ে ওদেরকে প্রেস করো, বার্কোলার কাছে থাকলো যে তুমি লেফট উইং দিয়ে যাও, আর এমবাপের কাছে থাকলো তুমি নির্বিষয়। মানে যে ছক সাজানো ছিল পরিস্থিতি অনুযায়ী সেই চেঞ্জ হলো না, যেটা আমরা কিন্তু আগে দেখেছি। এবং আমার মনে হয় যে এই যে ট্যাকটিক্যাল যে কি বলবো ফ্লুইডিটি, যেটা কিন্তু আজকে আমরা দেখবো, মানে আজকের ম্যাচে কিন্তু আমরা মানে ভীষণ রকমভাবে দেখবো আশা করি, সেটা কিন্তু কালকে মানে ফ্রান্সের মধ্যে দেখা যায়নি। এবং স্পেন নিজেদের ইচ্ছা মতো খেলেছে, নিজেদের ইচ্ছা মতো। ওই জন্য তুমি যখন শুরুতে বললে না যে ফ্রান্স, এবং এটা কিন্তু দেখলাম যে রায়ান ওর নাম হচ্ছে রায়ান শেরকি কিন্তু নিজে কিন্তু স্বীকার করলো যে আমরা রেফারির কাছে হারিনি, আমরা বিপক্ষের কাছে হারিনি, আমরা নিজেদের কাছে হেরেছি। আর শেরকিকে নামালো অনেক পরে। আমার ধারণা শেরকিকে একটু আগের দিকে চেষ্টা করতেও পারত। আমার মনে হয় যে মাতেদাকে নামালেও একটা ভিন্ন একটা আলাদা একটা অপশন তৈরি হতো ফ্রন্টে। দল যেমন বসে গেল, দিদিয়ার দেশেও মনে হলো যেন বসে গেছে, একদম চেয়ারেই বসে আছেন কোথাও। এবং আমার যেটা মনে হয়েছে যে এক গোল খাওয়ার পর থেকে কোথাও গিয়ে মানে হতে পারে এটা যে ফ্রান্সের মাথায় কিন্তু ঘুরতে শুরু করেছে যে এই টিমটা টানা 36টা ম্যাচ অপরাজিত, 1-2 চলতি বিশ্বকাপে এরা একটার বেশি গোল খায়নি। ফলে তারা যে প্রায় অভেদ্য, তারা যে প্রায় দুর্ভেদ্য, এই ধারণাটা কিন্তু কোথাও গিয়ে তাদের হয়তো সাইকোলজিক্যালি আমি বলছি মনে হয় এফেক্ট করেছিল। তার কারণ গোলের আগে কিন্তু মানে ফ্রান্স যে খুব একটা ছন্ন ছাড়া খেলছিল এরকম না, গোলের পর দেখলাম হঠাৎ করে পুরোটা টিমটা বসে যায় গেল। এই বিষয়টাই কমেন্ট্রি যারা করছিলেন তারা এই বিষয়টাই বলছিলেন, এক গোলে যখন স্পেন লিড করছে তারপরেই দেখা গেল নেক্সট মানে 15-20 মিনিট ফ্রান্স পুরো ঘেটে গেছে, মানে ফাউল করছে, বল মিস পাস করছে, ঠিক আছে ঠিকঠাক বল। আর কালকে তো আমি বলবো মানে স্পেনের ডিফেন্সটা একটা আলাদা মাস্টার ক্লাস হওয়া উচিত, কারণ সেন্টার সার্কেলের একটু পর থেকে মানে ডি বক্স অব্দিও না, সেইখান থেকে ওদের থ্রু বল ব্লক করছে রড্রি, এবং ইন্টারসেপশন যেটাকে আমরা বলি বারবার রড্রি, এদিকে ড্যানি অলমো। মানে এবং আমি আরেকটা কথা বলবো যে পরিসংখ্যান হিসেবে একটা চোখ ধাঁধানো একটা পরিসংখ্যান দেখলাম একটু আগে, মানে রড্রির কালকে পাস অ্যাকিউরেসি হচ্ছে 93%। ভাবা যায় না, 93% পাস অ্যাকিউরেসি, এবং চলতি বিশ্বকাপে সব থেকে বেশি পাস করেছে 600 সামথিং। একটা 90 মিনিটের ম্যাচে 600 সামথিং পাস একটা প্লেয়ার নিজে খেলেছে, ভাবা যায় এটা মানে অবিশ্বাস্য পারফরম্যান্স। নিউক্লিয়াস দলটার একদম। রড্রির সঙ্গে আমি আরেকজনের নাম নেবো, সেটা হচ্ছে ড্যানি অলমো। ওর মধ্যে একটা আমি কালকেই আমরা হয়তো আলোচনা করছিলাম যে পেড্রি, আমি বলবো ড্যানি অলমোর মধ্যে একটা ইনিয়েস্তার ছায়া আমি দেখতে পাচ্ছি কালকে। ওর যা পারফরমেন্স, ইভেন কালকে স্পেনের 11 জনের মধ্যে আমার খালি একজনকে আমি বলতে পারি তুলনামূলক অফ ছিল, সেটা হচ্ছে লেফট উইং এ অ্যালেক্স বায়না। ওকে আমার কালকে একটু অফ লেগেছে। বাকি আমি কার নাম নেবো, রড্রি, অলমো,
কুবারসি, আমি আরেকজনের নাম যোগ করতে চাই, লাপোর্ট। সৌদি লিগে খেলছে, ও কিন্তু আর ম্যান সিটির তারকা না, ও সৌদি লিগে চলে গেছে। এবং দেখো সৌদি লিগের কম্পিটিটিভনেস কিন্তু অনেক কম, অনেক সীমিত। সেখানে খেলা একটা প্লেয়ার হঠাৎ করে বিশ্বমঞ্চে এই লেভেলের পারফরম্যান্স দেবে, এবং এই লেভেলের ম্যাচে মানে ভাবা যায় না, যে স্নায়ুতে চাপ, সেখানে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে। কুবারসির তো 19 বছর বয়স, মানে ওরা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলছে, এমবাপে ওর এগেইনস্টে, এমবাপে, ডেম্বেলে, ঠিক, ওলিসে, মানে জায়গা নেই। আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে চাই, আমাদের যেটা আলোচনাতে এসেছিল বারবার, যখন আমি সৌভিককে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে রিয়াল মাদ্রিদের প্লেয়ারগুলোকে না নেওয়া, সেটা আশীর্বাদ না অভিশাপ, দেখা গেল কিন্তু আলটিমেটলি সেটা আশীর্বাদ। তার কারণ হচ্ছে এই যে ঘরানার ফুটবল ডিলাফুয়েন্তে খেলতে চাইছেন, সেই ঘরানার সঙ্গে মানে সামঞ্জস্যপূর্ণ, সাজুজ্য খায় এরকম প্লেয়ারদের সূত্রে বাঁধা। সেখানে হঠাৎ করে একটা রিয়াল মাদ্রিদ তার যতই কোয়ালিটি থাকুক না কেন, সেটা কিন্তু একটা ডিসরাপশন তৈরি করতে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমি আগের দিন দেখছিলাম আমাদের ভিডিওতে একজন দর্শক কমেন্ট করেছেন যে আমরা যেরকম টিকি টাকা নিয়ে আলোচনা করছিলাম, আমরা বলেছিলাম, মূলত আমি বলেছিলাম যে বোরিং, সেটা নিয়ে ওনার মন ক্ষুণ্ণ হয়েছে যে টিকি টাকাকে বোরিং বলছো। আমি এটা ক্ল্যারিফাই করতে চাই যে টিকি টাকাকে কিন্তু আমরা বোরিং বলিনি, আমরা বলেছি যে 2010 পরবর্তী স্পেন যে টিকি টাকাটা খেলছিল সেইটা তুলনামূলক বোরিং ছিল। সেটাতে গতি কম, এই লুই এনরিকের স্পেন আর ফুয়েন্তের স্পেনের মধ্যে বিগ ডিফারেন্স হচ্ছে এটাই, টিকি টাকাটাকে সঙ্গে একটা অ্যাটাকিংটা মিশেল করে নতুন ভার্সন, যে স্পিডটা কালকে তুমি আর আগের দিনই আমরা বলছিলাম যে স্পেনের যে ফলস নাইন ট্যাকটিক্সটা, সেটা জাজ করাটা খুব ডিফিকাল্ট। কালকেও তুমি দেখো সেকেন্ড গোলটা যে করলো পেড্রো পোরো, ও ছিল না, মানে ওর মেন পজিশন রাইট ব্যাক, ও মেনলি মানে ওর মূলত কাজ হচ্ছে মানে ওপর নিচ করা, ডিফেন্স করা। ও কিন্তু ড্যানি ওলমোর সঙ্গে একটা মানে অসামান্য একটা টিকি টাকা। তুমি যদি সেকেন্ড গোলটা আরেকবার রিপ্লেতে খেয়াল করো, ওই অর্ধের মধ্যে ডিবক্সের ওপরে ফ্রান্সের অন্তত 7খানা প্লেয়ার, ওর মধ্যে স্পেন অন্তত 5 থেকে 6খানা টিকি টাকার পাস খেলে থ্রু করলো। এবং আরেকটা যেটা করলো, ওর সঙ্গে যেই ওয়ালটা খেললো, ওই ওয়াল খেলার সময় তুমি যদি লক্ষ্য করো আরেকবার দেখবে, যার অ্যাকচুয়াল দায়িত্ব ছিল ডিফেন্সিভ লাইনটাকে ধরে রাখা সালিবা উঠে যাওয়ার পর, সেই উপমেকানো, সে কিন্তু সেই ফাঁদে পা দিল। ও কিন্তু নিজের পজিশন থেকে বেরিয়ে গেল, এবং ওই জন্য কিন্তু গ্যাপটা তৈরি হলো। ও কিন্তু নিজের পজিশনে ছিল না, স্ক্রিন দেখে ওই ফাঁক দিয়ে কিন্তু বেরিয়ে চলে গেল। এই যে ফলস নাইনের ট্যাকটিক্সটা স্পেনের, এইটা কিন্তু জাজ করাটা, এইটা যদি কোনো টিম জাজ করতে পারে তাহলে হয়তো সে কিছুটা অ্যাডভান্টেজ হতে পারে, মানে আমি সেটা বলতে পারি। কিন্তু স্পেনকে আউট ক্লাস করতে পারবে কিনা সেটা আমি এখন দেখো। সৌভিক বলছিল এই বয়সে যারা, ইয়ামালের ক্ষেত্রেও তো, ইয়ামালের 18-19 বছর বয়স, এই স্নায়ুচাপ নিয়ে খেলা, কালকে শুধু বল নয়, অফ দ্য বলও যা কিছু করে গেল, সেটা ফাইনালে কি মনে হয় ইয়ামাল একটা প্রভাব ফেলতে পারবে। এবং আমার মনে হয় যে ফাইনালে প্রতিপক্ষকে এই অনুযায়ী, এইটাতে আমার আরো একটা প্রশ্ন আছে, যে 36টা ম্যাচ টানা অপরাজিত, 37 হয়ে গেছে, স্পেন কাকে, স্পেনের সহজ প্রতিপক্ষ কি হতে পারে? ইংল্যান্ড না আর্জেন্টিনা? এইটা আমি ভাবছিলাম তোমাকে জিজ্ঞাসা করবো, কারণ হচ্ছে যে তুমি হচ্ছে আর্জেন্টিনার ফ্যান। তো এইবার তোমার কি মনে হয়, মানে আর্জেন্টিনা গেলে কি মানে স্পেনের বিপদ বাড়বে, নাকি তোমাদেরকে হারিয়ে আজকে যদি চলে যায় ইংল্যান্ড তাহলে বিপদ? তুমি নিরপেক্ষ হয়ে বলো না। দেখো, এখানে যখন বসেছি তখন তো আবেগকে বর্জন করেই সবটা বলতে হবে। সেখানে আমার মানে মস্তিষ্ক একরকম বলবে, আমার হৃদয় হয়তো একরকম বলবে, কিন্তু আমার মস্তিষ্ক বলবে অন্যটা। কিন্তু সেখানে আমার মনে হয় স্পেনের এই টিমটা এবং যা পাসিং ফুটবল খেলছে, আমি জানি না, তোমরা আরো ভালো বলতে পারবে, এটারই আমি বলছিলাম না, তিকিতাকার একটা কোথাও একটা ফার্স্ট ভার্সন লাগছে আমার কালকে। আর্জেন্টিনা কিন্তু খুব পাসিং ফুটবল খেলছে, এবং আর্জেন্টিনা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়, ও যেটা বলছিল যে বোরিং তিকিতাকা বলে মনে হচ্ছিল, যার জন্য একজন কমেন্ট করেছে, আর্জেন্টিনার খেলাটা কি কোথাও তোমাদের মনে হয় খুব স্লথ হয়ে যাচ্ছে? সেটা করছে, কিন্তু আমার মনে হয় সেটা ট্যাকটিক্স কিছু। আমার মনে হয় স্পেন যে সমর্থক, তারা কিন্তু চাইবে ইংল্যান্ড, আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে আর্জেন্টিনা ইজ কাইন্ড অফ ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম। লাতিন আমেরিকান ফুটবল, ঘরানা আলাদা, নিয়মিত খেলে না, ইউরোকাপে দেখা হয়নি, কি বলবো, লাস্ট কবে খেলেছে দেখতে হবে পরিসংখ্যান সঙ্গে, খুব একটা কিন্তু তাদের মোলাকাত হয়নি। এবং অবশ্যই লিওনেল মেসি। কিন্তু ইংল্যান্ডের ফুটবলটা হচ্ছে পাওয়ার ফুটবল, ফ্রান্সের মতো। ফলে ফ্রান্সের জুজু বা ফ্রান্সের ধাঁধা যখন একবার তুমি ক্র্যাকডাউন করে নিয়েছো, আমার মনে হয় না ইংল্যান্ডকে, মানে কি বলবো, দেখো 90 মিনিটে খেলে যা খুশি তাই হতে পারে, আমরা কেউ গণৎকার না, আমরা কেউ বলতে পারবো না। কিন্তু যা দেখেছি এখনো পর্যন্ত, আমরা কি কেউ জানতাম যে ফ্রান্স এরকম খেলবে? কেউ জানতাম না। ফলে আমাদের যা অনুমান, আমরা সেটাই বলতে পারি। আমাদের অনুমান বলছে যে ফ্রান্সকে যে কায়দায় খেললো স্পেন, এরপরে যদি ইংল্যান্ড পড়ে,
ইজিলি ওকে মানে কি বলবো যে নির্বিষ করতে পারবে, কিন্তু যদি আর্জেন্টিনা পড়ে আমার মনে হয় তার জন্য অনেক কিছু অনেক ছক extra কষাবে, মানে এটা অনেক একটা অঙ্ক ঘরানাটা করতে যেহেতু হবে। আলাদা হয়ে যাবে সেটার একটা বিষয় থাকবে। ফ্রান্সের ক্ষেত্রে আমি বলবো ফ্রান্সের হয়তো একটু বেশি মানে ওভার কনফিডেন্ট হয়ে গেছিল ফ্রান্স, কারণ হ্যাঁ। তুমি যদি ফ্রান্সের মানে গ্রুপ গেম গুলো দেখো, সেনেগাল, ইরাক, নরওয়ের প্রায় বি টিম বলবো, মানে 7-8 জন প্লেয়ার ছিল 10 না, জন। প্রায় 10 জন ছিল না। তারপরে তোমার পড়েছে হচ্ছে প্যারাগুয়ে। মানে তুমি যদি টেকনিক্যালি ভাবো, মানে র্যাঙ্কিং ওয়াইজ ভাবো, ফ্রান্স সব থেকে বেশি ফাইটিং ম্যাচ পেয়েছে মরক্কো কোয়ার্টার ফাইনালে। এবার এই ধরনের টিমের এগেনস্টে ফ্রান্সের মতো একটা সুপারস্টারের টিম এটা যে জিতবে বা 2-3 গোলে জিতবে এটাই তো স্বাভাবিক। এবার সেই টিম যখন জিতছে, সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে ফ্রান্সকে এক্ষুনি, আমি অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছি, ফ্রান্সকে এক্ষুনি ওয়ার্ল্ড কাপ দিয়ে দাও, আনবিটেন টিম, এদেরকে হারাবে, এরা তো পুরো দানবের মতো খেলছে। এই প্লেয়াররা আত্মতুষ্টিতে চলে আমার মনে হয় তাই, হ্যাঁ, আমার মনে হয় তাই, কিন্তু তারা তো এখনো পর্যন্ত ওদের লেভেলের বা ওদের থেকে বেশি লেভেলের টিম পায়নি না। তুমি কখন আপলিফট করবে নিজেকে, যখন তুমি তোমার থেকে বেটার কাউকে হারাবে। একেবারেই তাই। তুমি যদি সেই লেভেলের টিমটাই না পাও, বা আমার সমকক্ষ, বা তোমার সমকক্ষ, তুমি যদি সেই লেভেলটাই না পাও, তাহলে তোমার যে কোয়ালিটিটা সেটা তো জাজ করতে পারবো না আমি। না, তুমি যে সেনেগালকে হারাবে এটাই তো স্বাভাবিক। একেবারেই। মানে আর্জেন্টিনা সেনেগালের কাছে যদি হেরে যায়, বা স্পেন যদি এখন কেপো ভার্দের কাছে হেরে যেত, এটা তো অস্বাভাবিক ঘটনা। আমরা মানে কি বলবো, অনুমানের খেলা যেহেতু ফুটবল, কোথাও গিয়ে একটা তো আমার মনে হয় যেটা যে আরেকটা তুমি ফ্যাক্টর দেখো যে স্পেনেই কিন্তু মোটামুটি নিজের কেরিয়ারটা সাজিয়েছে মেসি। ফলে তিকি তাকা নিজেও খেলেছে, নিজেও ওই ঘরানাতেই তৈরি হয়েছে, ও জানে যে কোন স্টাইলে কিন্তু স্পেন খেলতে পারে, এবং সেটা রণকৌশল সাজাতে কিন্তু কোচকে মানে ভালো মতন সাহায্য করবে এবং মাঠে নেমে সেটা প্রমাণও করবে। ফলে আমি জানি, মানে আমার যা মনে হয়, স্পেন কখনোই চাইবে না যে আর্জেন্টিনা উঠুক। আর্জেন্টিনা উঠলে সেটা সেক্ষেত্রে তার থেকে ইংল্যান্ড থাকাটা অনেক ঘরানা। এবং ইংল্যান্ডের একটা মানে রিসেন্ট টাইমে কিছু জেতেনি, হ্যাঁ 1966 সালে সম্ভবত লাস্ট জিতলে, এখন 60 বছর পর 6 দশক পরে একটা ফাইনালের নামছে বিশ্বকাপের, ইউরো কাপের ফাইনালে হেরে এসছে, সুতরাং হ্যাঁ এবং স্পেনই হারিয়েছিল। ফলে তাদের মধ্যে এক ধরনের কিন্তু একটা চাপ কিন্তু কাজ করে। আমি একটা মানে শেষ প্রশ্নে আসছি, আমি আর গতকালের ম্যাচ নিয়ে আজকের ম্যাচ নিয়ে আমরা গতকালই আলোচনা করেছি বিশদে, তাও প্রসঙ্গ উঠলো দেখে জাস্ট একটা, সেটা হচ্ছে যে মেসিকে আটকানোটাই তো একটা বড় প্ল্যান, বড় স্ট্র্যাটেজি হয়ে যায়। যা কিছু স্ট্র্যাটেজি করুক কোচদের, তার বাইরে এটা একটা এক্সট্রা একটা লেসন থাকে তাদের কাছে। সেক্ষেত্রে আজকে কি কোথাও আমরা বলছিলাম রাইসকে খেলানো নিয়ে একটা দ্বন্দ্ব আছে, রাইস একদম ক্লিয়ার। রাইসকে কি মেসির মার্কার করা হতে পারে? আমি যেটা দেখলাম যে টমাস টুখেল বলেছে ম্যান টু ম্যান মার্ক করবে। আচ্ছা, এবারে ম্যান টু ম্যান মার্ক যদি করে, জোনাল মার্কিং যদি না করে, সেক্ষেত্রে কিন্তু মেসির সঙ্গে সম্ভবত আমি মনে হয় না আমার রাইসকে রাখবে, কারণ রাইসের আরও বেশ কিছু গুরু দায়িত্ব রয়েছে, তার ডায়াগোনাল ক্রস, তার গোটা মিডফিল্ডকে একটা মার্শালের মতো পরিচালনা করা। আমার মনে হয় এলিয়টকে রাখতে পারে, অথবা যদি অ্যাটাকার থেকে যদি জুড বেলিংহ্যামকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি অন্যান্য কাজের পাশাপাশি একেও একটু চোখে রাখো, আমার মনে হয় এটা দেখা যেতে পারে। কারণ ওই দুজনের যে পজিশনিং মাঠে মোটামুটি একই জায়গায়, কারণ ওরা কিন্তু ছটপটে প্লেয়ার না, এক জায়গায় থাকে না। মেসিকে কখনো তুমি দেখবে না এক জায়গাতে আছে, ও বিভিন্ন জায়গায় হেঁটে চলে বেড়াচ্ছে। জুড বেলিংহ্যামে সেরকম একটা ফ্রি রোল পায়। ফলে এই দুজনের মধ্যে আজকে একটা টাসল দেখার কিন্তু সম্ভাবনা আছে, এবং ম্যান টু ম্যান মার্কিং দেখা যাবে, এটা কিন্তু কোচ নিজেই মানে স্বীকার করে নিয়েছে। মানে টমাস টুখেল কখনো আস্তিনের তাজ খুব একটা লুকিয়ে রাখে না, ও কিন্তু বলেই দিয়েছে যে আমরা আর্জেন্টিনার এগেনস্টে ম্যান টু ম্যান মার্কিং করবো। মানে সেম গোজ উইথ কি বলবো যে কি নাম, স্কালোনি কিন্তু বলেছে, কারণ অনেকের মধ্যে একটা ধারণা ছিল, কারণ কি বলে স্কালোনি মাঝে মাঝে কিন্তু কি বলবো যে 5-3-2 ফরমেশনে খেলিয়েছে। ফলে যেহেতু তোমাকে বলেছিলাম না যে ওদের যেহেতু উইংটা একটু দুর্বল, সেই কারণে হয়তো 5 জন ব্যাকে রাখতে পারে। মানে অ্যাকচুয়ালি কি বলবো, কি বলে 5-3-2 দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 3-5-2। তো ও কিন্তু বলে দিচ্ছে না আমরা 4-4-2, একদম স্ট্রেট কাট 4-4-2 না। ফলে খেলাটা হবে 4-4-2, 4-2-3-1। তো আমার মনে হয় মেসিকে মার্ক করার জন্য মিডফিল্ডের কেউ একটা নেমে আসবে, অথবা কি বলবো যে কি বলে এলিয়টকে সম্ভবত মার্ক করা হবে। গতকাল এই মার্কিংটাও ছেড়ে রাখাটাও কোথাও গিয়ে স্পেনের কাছে একটা অ্যাডভান্টেজ হয়েছে। মানে ওরা একদমই ছেড়ে রেখে দিয়েছিল, কোনো মার্কিংয়ে যায়নি, কিছু না, একটা ওভার কনফিডেন্স। কারণ ওরা যে ফরমেশনে খেলে এসে জিতে এসে করেছে, এবার স্পেনের এগেনস্টে যদি আমি কিছু ট্যাকটিক্স না বদলাই, স্পেনের এগেনস্টে যদি আমি 4টে ফরওয়ার্ড নিয়ে মাঝমাঠটা ফাঁকা করে দিই, যেখানে স্পেনের মূল গেমটাই হচ্ছে মাঝমাঠ কন্ট্রোল নিয়ে। আর তুমি যদি কালকে খেলাটা দেখো, প্রথম থেকেই মানে ফ্রান্সও চেষ্টা করেছিল বলটাকে কন্ট্রোল করার, অবভিয়াসলি করবে স্পেনের এগেনস্টে। মানে তখন 1 মিনিটও হয়নি, গোলকিপারের পায়ে বল, ফ্রান্সের গোলকিপারের পায়ে বল, সে বল হোল্ড করে রাখছে, মানে 48 সেকেন্ড আমি দেখতে পাচ্ছি বল হোল্ড করে রাখছে, দাঁড়াও দিচ্ছি, মানে এরকম মাঝমাঠে শাসন করে পুরো। সেই জায়গা থেকে তুমি 4টে ফরওয়ার্ড সামনে নামিয়ে দিচ্ছ, আর তুমি ঠিক আছে তুমি দিলে 1 গোল খেলে, ঠিক আছে তুমি ট্যাকটিক্সটাও চেঞ্জ করলে না পরবর্তী সময়। মানে একটা সময় দেখা গেছে
ডেম্বেলে এমবাপ্পেকে জাস্ট দেখা যাচ্ছে না একদম আমি হারিয়ে খুঁজে গেছে, পাইনি, আমি হারিয়ে গেছে। খুঁজেই পাইনি। এমন পরিস্থিতি তৈরি হলো 70 মিনিট 72 মিনিটে ওলিসে আর বার্কোলাকে তুলে নিতে হলো ঠিক। কোচকে। এটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য ব্যাপার, মানে একটা সেমিফাইনাল বিশ্বকাপে যেখানে 70 মিনিটে ওদের দুটো স্টার প্লেয়ারকে তুলে নিতে হচ্ছে, মানে তখনই আমার মনে হয় তখন অ্যাকচুয়ালি হেল্পলেস অবস্থা হয়ে গেছে আর কি দেশক, বেরিয়ে আর গেছে, কিছু মানে- ম্যাচ বেরিয়ে গেছে যে বুঝেই গেছে আর কি। দেশকে দেখাও যাচ্ছিল বসে আছে বসে আছে, বুঝে গেছে যে আর কিছু হবে না, মানে আর কিছু কোচিং নেই। জীবনের তো ঠিক। মোটামুটি জাতীয় দলের হ্যাঁ, কোচিংয়ে ইতি হ্যাঁ, হয়ে ইতি হয়ে গেল গেছে। সেক্ষেত্রে আর কি দেশের সেই 2002 বিশ্বকাপের পরে এবার একটা আশা ছিল যদি কিছু করতে পারেন বা ঘুরে দাঁড়াতে উনি যা পাওয়ার পেয়ে গেছেন, ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড কাপ, কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠেছে, ঠিক আছে। প্রাপ্তির ঘরটা একদম পরিপূর্ণ হয়ে আছে আর কি। সেক্ষেত্রে যেটা বলা যায় যে গতকালের ম্যাচের আমরা একটা বিশ্লেষণ করলাম, দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার কোথাও মানে আলটিমেট এটাই যে ট্যাকটিক্যাল লড়াইয়ে এক কোচ আরেক কোচকে কিন্তু টেক্কা দিয়েছেন। এক, 2 নম্বর হচ্ছে কোথাও হয়তোবা ফ্রান্সের একটা ওভার কনফিডেন্স কাজ করছিল যে আমরাই বিশ্বজয়ের সবচেয়ে বড় দাবিদার, সেটাই তাদের জন্য কিন্তু ভরাডুবির মূল কারণ হয়ে দাঁড়ালো। এবার আজকের ম্যাচেও কিন্তু কোথাও এই দুটো দলের কাছে ওভার কনফিডেন্স এবং যাতে কোনো দলের না হয় এবং 2 কোচ কি রণকৌশল স্থির করেন, ট্যাকটিক্যাল লড়াই কোথায় গিয়ে দাঁড়ায় এবং মাঠের মধ্যে তো বটেই মাইন্ড গেমও একটা বড় ফ্যাক্টর, এগুলোও কাজ করবে। কারণ তুল্যমূল্য বিচারে কাউকে এগিয়ে রাখা যায় না। ইংল্যান্ড এবং আর্জেন্টিনা দুটো দলই সমানভাবে খেলছে এবং ইংল্যান্ড এরা হয়তো কিছু বড় দলকে এবার ফেস করে এসেছে, আর্জেন্টিনা সেটা করেনি, কিন্তু আর্জেন্টিনার অ্যাডভান্টেজ ওয়ান অ্যান্ড অনলি মেসি, ঠিক। এক মুহূর্তের জন্য বদলে দিতে পারে সমস্ত খেলার রং। তো আজকে রাতের খেলায়ও আপনারা নজর রাখুন, আজ খেলার কি রেজাল্ট হয় তার উপর একটা বিশ্লেষণ নিয়ে আমরা কাল আসবো। আপাতত এ পর্যন্তই, দেখতে থাকুন দ্য ওয়াল, সব খবর দেখার জন্য, সঠিক খবর দেখার জন্য।